আমায় কেমন লাগছে তুরান ভাই? আচমকা পিহুর মুখে ভাই ডাকটা শুনে তুরানের হাসি খুশি মুডটা এক নিমেষেই বিগড়ে গেল। এতক্ষণের ভালো লাগা মুহূর্তে উড়াল দিল আকাশপথে। পিহুর দিকে বিরক্তি ভরা চোখে তাকিয়ে বলল, সবসময় যেমন লাগে তেমনই লাগছে, পুরো পেত্নির মতো। খ্যাক খ্যাক করে এটুকু বলেই তুরান আবার নিজের কাজে মনোযোগ দিল। পিহুর মুখে ভাই ডাকটা তুরানের কাছে বিষের মতো লাগে। মনে হয় কেউ কানে এক বালতি বিষ ঢেলে দিয়েছে। সেই সাথে গলার কাজটাও ভীষণ ত্যাতো হয়ে যায়। এ কেমন আজব মেয়ে, যাকে তুরান প্রেমিকার নজরে দেখে সে কেন ভাই ডাকবে? ভাই ডাকটা তুরানের কাছে অপমানজনক লাগে। খোলা বাজারে শার্ট প্যান্ট খুলে দাঁড় করিয়ে রাখলেও এতটা অপমানবোধ হয় না। অথচ এই মেয়ে সারাদিন ভাঙা রেডিওর মতো কানের কাছে ভ্যা ভ্যা করতে থাকে। ভাবনার মাঝেই তুরানের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। এদিকে তুরান পিহুকে পেতনি বলায় পিহুর মুখটা নিমেষেই চুপসে গেল। নিজের দিকে একবার তাকিয়ে দেখল সে আসলেই খারাপ লাগছে কিনা। কিন্তু না, ভালোই তো লাগছে। খারাপ লাগছে কোন জায়গায়? ভাবতে ভাবতে নিজেকে ভালো করে খুঁটিয়ে দেখে নিল পিহু। এরপর তুরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আসলেই ভালো লাগছে না? কিন্তু সবাই যে বললো আমার সুন্দর লাগছে অনেক। বলেছে বুঝি? ওটা তো তোর মন রাখতে বলেছে। তুই ছোট মানুষ, কান্নাকাটি করবি, তাই সান্ত্বনা দিয়েছে। আসলে তোকে শাড়িতে একদম ভালো লাগছে না। তুরানের কথা শুনে পিহুর মনটা খারাপ হয়ে গেল। যার জন্য মেয়েটা এত কষ্ট করে সাজলো সেই তো পছন্দ করছে না। তাহলে এই এত এত মেকআপ বহন করার কী ফায়দা? মনটা খারাপ করে রুমের দিকে হাঁটা দিল পিহু। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। নিজেকেই নিজের কাছে অসহ্য লাগছে। পিহুকে এমন মন খারাপ করতে দেখে মনে মনে কুটিল হাসল তুরান। এটা পিহুর শাস্তি। তুরানের শান্ত মনকে অশান্ত করার জন্য, তুরানকে আরও একবার নিজের প্রেমে পড়তে বাধ্য করার জন্য। এই যে তুরানের আশেপাশে পিহু আসলে ওর চারিপাশ ভালো লাগায় ভরে যায়। তুরানের গম্ভীর শক্ত ব্যক্তিত্ব পিহুর সামনে এলোমেলো হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। পিহুকে নিজের কাছে পেতে মন চায়। এসব কি এই বোকা মেয়ে বোঝে? একদম বোঝে না। যদি বুঝতো তাহলে তুরানকে আরও এলোমেলো করতে এমন অপরূপ সেজে সামনে আসতো না। এগুলো তো রীতিমতো অপরাধ। আর এই এত এত অপরাধের জন্য পিহুর এটুকু শাস্তি প্রাপ্য ছিল। এবার থাকুক মন খারাপ করে, প্রয়োজনে শাড়ি খুলে ফেলুক, মুখের সাজও তুলে ফেলুক, তাহলেই তুরান একটু শান্তিতে কাজ করতে পারবে। অন্যথায় যে কোনো সময় একটা অঘটন নিশ্চিত। হলুদের স্টেজ থেকে সোজা তাহমিনার কাছে চলে এসেছে পিহু। তুরানের বলা কথাটা পিহুর মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। পিহুর সাজ তার তুরান ভাইয়ের পছন্দ হয়নি, এটা ভেবেই পিহুর চোখ টলমল করছে। প্রায় কেঁদে দেবে দেবে ভাব। পিহুকে এমন মন খারাপ করে রুমে আসতে দেখে তাহমিনা পিহুর এক হাত ধরে নিজের কাছে বসালো। কণ্ঠে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে আমার পিহুমণি? মন খারাপ কেন? বড় বোনের এমন আদুরে কণ্ঠ শুনে পিহুর এবার আরও কান্না পাচ্ছে। কাদো কাদো কণ্ঠে পিহু বলল, আমাকে কি ভালো লাগছে না আপু? আমাকে কি পেতনিদের মতো লাগছে? পিহুর কথা শুনে তাহমিনা ভ্রু কুচকে তাকালো। পিহুর থুতনিটা আলতো করে ধরে বলল, কে বলেছে এই বাজে কথা? তোকে খুব সুন্দর লাগছে। আমাদের পিহুমণি তো এমনিতেই সুন্দর, আর আজকের সাজে তো মারাত্মক সুন্দর লাগছে। তাহলে তুরান ভাই বললো কেন যে আমায় পেতনির মতো লাগছে? তাহমিনা এতক্ষণে বুঝতে পারল আসল কাহিনী। ব্যাপারটা বুঝতেই হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, সিরিয়াসলি? তোর এই জন্য মন খারাপ? আরে বোকা বোকা, তুরান তো মজা পড়েছে, তোকে বোকা বানিয়েছে, এটাও বুঝিসনি? তাহমিনার কথায় পিহু অবাক হয়ে গেল। মানে তুরান ভাই তাকে বোকা বানিয়েছে? বিষয়টা বুঝে আসতেই পিহুর মনে তুরানের প্রতি অদৃশ্য রাগ তৈরি হলো। বাজে লোক একটা, সবসময় পিহুর সাথে এমন করে। রাগে পিহু সিদ্ধান্ত নিল আগামী 1 ঘন্টা সে তুরানের সাথে কথা বলবে না। মুখে বোমা ফেললেও বলবে না। এটা তুরানের শাস্তি। হাহ। এরই মাঝে পিয়াসা বেগম রুমে এসে বললেন, ছেলেপক্ষের লোকেরা চলে এসেছে, এবার হলুদের অনুষ্ঠান শুরু হবে। কথাটা বলেই সবাইকে তাড়া দিলেন স্টেজে যাওয়ার জন্য। পিহু তাহমিনার সাথে স্টেজে এলো। স্টেজের সামনেই তুরানকে দেখে মুখ ভেঙচি কেটে চলে গেল। কথা বলবে না পিহু এই বাজে লোকের সাথে, একদম কথা বলবে না। পিহুর এমন অদ্ভুত আচরণে তাজ্জব বনে গেল তুরান। এই মেয়েটার মাথা পুরোটাই নষ্ট। কী সব বাজে বাজে বিহেভ করে, যা তুরানের মাথার ওপর দিয়ে যায়। তাহমিনাকে জিয়ানের পাশের সোফায় বসিয়ে দিয়ে পিহু তাহমিনার পেছনে গিয়ে দাঁড়ালো। এখন বরকনেকে হলুদ লাগানো শুরু হবে। শুরুটা করবে বড়রা, তাই আপাতত ছোটরা একটু দূরেই আছে। বড়দের হলুদ লাগানোর সুযোগ করে দিয়ে পিহু খানিকটা সরে এসে দাঁড়ালো। পিহুকে একা পেয়ে একটা মোক্ষম সুযোগ খুঁজে পেল আরিফ। গুটি গুটি পায়ে নিঃশব্দে পিহুর পাশে এসে দাঁড়িয়ে পড়ল। পিহুর দিকে নজর রেখে বলল, বাহ, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে।
হঠাৎ পরিচিত আওয়াজ শুনে পাশ ফিরে চাইল পিহু। নিজের পাশে আরিফকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু সরে দাঁড়ালো। এরপর মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। ব্যাস এটুকুই বলার সময় পেয়েছে পিহু। পরপরই সামনে তাকাতেই ভয়ে আটকে উঠল। তুরান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে পিহুর দিকে। তুরানের আবার এই ভয়ঙ্কর চাহনি দেখে পিহুর কলিজা কাঁপছে। এই লোকটা আবার রেগে গেল কেন? কয়েক সেকেন্ডের মাঝেই তুরানের রাগের কারণটাও পিহুর মস্তিষ্কে জ্বলে উঠল। তুরানের এই রাগের কারণ যে আরিফ, সেটা পিহু এতক্ষণে বেশ বুঝে গেছে। হঠাৎ পিহুর মাথায় দুষ্ট বুদ্ধি এলো। কিছু একটা ভেবে পিহু দাঁত কেলিয়ে হাসল। এরপর পিহু নিজে থেকেই আরিফের দিকে একটু এগিয়ে দাঁড়ালো। তুরানকে শুনিয়ে শুনিয়ে গলা উঁচিয়ে বলল, ভাইয়া, আমাকে কি সত্যি সুন্দর লাগছে? আসলে আমার কেন যেন মনে হচ্ছে শাড়িতে আমার ঠিক মানাচ্ছে না। একটু দেখে বলুন না কেমন লাগছে। পিহুর এমন কথা শুনে আরিফ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে বেশ ভাব নিয়ে বলল, কি যে বলো না তুমি, তুমি তো দেখতে এমনিতেই সুন্দরী, তার উপর শাড়িতে তো পরীর মতো লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না, একদম মারাত্মক সুন্দর লাগছে তোমার। আরিফ আর কিছু বলবে তার আগেই হঠাৎ তুরান এসে খপ করে পিহুর হাত চেপে ধরল। পিহুর দিকে একবার রাগী চোখে তাকিয়ে তারপর আরিফকে উদ্দেশ্য করে বলল, পিহুর সাথে আমার একটা দরকার আছে, তোমরা পরে কথা বলো। বলেই পিহুকে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে গেল। তুরানের এই অদ্ভুত আচরণ দেখে আরিফ ভীষণ অবাক হয়ে গেল। এভাবে হঠাৎ তুরানের রেগে যাওয়ার কারণ আরিফের মাথায় ঢুকছে না। বাড়ির সবাই আপাতত বাগানে আছে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই সবাই সেটা নিয়ে ব্যস্ত। বাড়িটা এখন পুরো ফাঁকা। পুরো বাড়ি ফাঁকা আবিষ্কার করতেই পিহুর বুকের ভেতর ধক করে উঠল। বাসায় কেউ নেই, সবাই স্টেজে। এখন পিহুকে মেরে গুম করে ফেললেও তো কেউ পিহুর খোঁজও পাবে না। পিহুর ভাবনার মাঝেই তুরান পিহুকে নিজের রুমে এনে ধাক্কা মেরে হাত ছেড়ে দিল। এরপর খট করে দরজাটা আটকে দিল। এদিকে তুরানকে দরজা আটকাতে দেখে পিহুর কলিজা কাঁপছে। বাড়ি ভর্তি মানুষ, যদি কেউ দেখে ফেলে তাহলে তো বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে। ভয়ে আতঙ্কে পিহুর কণ্ঠ কাঁপছে। আপনি এইখানে আনলেন কেন? আর দরজায় বা কেন লাগাচ্ছেন? কি করতে চাইছেন আপনি? জানতে চাস কি করতে চাইছি? মানতে পারবি তো? বলতে বলতে তুরান পিহুর দিকে কয়েক কদম এগিয়ে এলো। ভয়ে পিহুর কলিজা কাঁপছে। পেছাতে পেছাতে দেওয়ালের সাথে পিহুর পিঠ ঠেকে গেছে। তুরান দেওয়ালের দুই পাশে নিজের দুই হাত রেখে পিহুকে চারিদিক থেকে আবদ্ধ করে ফেলল। তবে দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়িয়েছে। ছোট্ট পিহুকে এই বিশাল দেহি তুরানের সামনে একটা বাচ্চার মতো লাগছে। ভয়ে যেন আরও গুটিয়ে গেল মেয়েটা। পিহুর এমন ভয়ার্ত চেহারা দেখে তুরান বলল, এত ভয় করে আমাকে? এত যখন ভয় পাস তাহলে আমার অবাধ্য কেন হোস? বল, এবার তোকে কি করব? মেরে ফেলবো নাকি খেয়ে ফেলবো? বলতে বলতে পিহুর দিকে খানিকটা ঝুঁকে গেল তুরান। দুজনের নাক একে অপরের সঙ্গে ছুঁই ছুঁই। তপ্ত শ্বাস আছড়ে পড়ছে পিহুর চোখে মুখে। তুরান পিহুর এত কাছে আসায় পিহুর হৃৎস্পন্দনের গতি বেড়ে গেছে। হৃৎপিণ্ডটা বেসামাল ভঙ্গিতে লাফাচ্ছে। ইতিমধ্যে পিহুর কাঁপুনি উঠে গেছে। ঠক ঠক করে কাঁপছে পুরো দেহ। দেহের ভারটাও কেমন যেন শূন্য শূন্য অনুভব হচ্ছে। পিহুর এমন করুণ অবস্থা দেখে তুরানের পাহাড় সমান রাগ সব গলে পানি হয়ে গেল। বরং পিহুর মুখ দেখে এখন তুরানের হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। এরপর কিছু একটা ভেবে তুরান নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল পিহুর দিকে। তুরানকে আরও এগিয়ে আসতে দেখে পিহু চোখ খিচে বন্ধ করে নিল। দুই হাতে হাঁটুর কাছে শাড়ির অংশ খামচে ধরে আছে। বুকের ভেতরের ধুকপুকানি আরও কয়েকগুণ বেড়ে গেছে। তুরান পিহুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার রাগ ভুলিয়ে দিয়ে তুই বড্ড ভুল করলি পিহু। তোর সব দোষ আমি এক বাক্যে মাফ করে দিতে রাজি। শুধু এটা ছাড়া বড্ড ভুল করে ফেলেছিস। এবার তৈরি থাকিস, সামনে ভয়ানক কিছু হতে চলেছে। আর সেই ধাক্কা সামলানো তোর জন্য খুব কঠিন হয়ে যাবে। এটুকু বলেই পিহুর থেকে দূরে সরে দাঁড়ালো তুরান। মাঝখানে দুই হাত দূরত্ব রেখে শটান হয়ে দাঁড়িয়ে রইল। তুরান সরে যেতেই পিহু চোখ খুলে তাকালো। ভীত সন্ত্রস্ত পিহুর দিকে তাকিয়ে তুরান বাঁকা হাসি দিয়ে বলল, বিরুয়ারি। বলেই আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেল। তুরান চলে যেতেই পিহু বুকে হাত চেপে খাটের উপর ধপ করে বসে পড়ল। জানটা মনে হয় বেরিয়েই যাচ্ছিল, একটুর জন্য দেহের ভেতর আটকে গেছে। আতঙ্কিত মুখে পিহু ঝিম মেরে বসে রইল কিছুক্ষণ। এরপর তুরানের শেষের কথাগুলো মনে করে শুকনো ঢোক গিলল। এমন কেন বলে গেল লোকটা? কি করতে চাইছে সে? সামনে পিহুর জন্য কি বিপদ অপেক্ষা করছে সেটা পিহু আন্দাজও করতে পারছে না।
এই লোক যে সেটা পিহু খুব ভালো করেই জানে। উনি যখন বলেছেন যে সামনে ভয়ানক কিছু হবে, এর মানে এমন কিছু একটা করবে যা পিহুর কল্পনার বাইরে। দুশ্চিন্তা পিহুর পুরো মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ল। এরপর থেকে পুরো হলুদের অনুষ্ঠানটা পিহুর কেটেছে ভয়ে ভয়ে। রুম থেকে বেরিয়ে পিহু সোজা চলে এসেছে তাহমিনার কাছে। সেখান থেকে আর এক পাও নড়েনি। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে শুধু তুরানের কথা। কিসের জন্য রেডি থাকতে বলল? কি করতে চাইছে তুরান ভাই? আবার বাড়ি ভর্তি মানুষের সামনে থাপ্পড় টাপ্পড় দেবে নাকি? তাহলে কি পিহুর মান ইজ্জত থাকবে? ছি। আজ তাহমিনার বিয়ে। পুরো বাড়ি সাজসাজ আমেজে মেতে উঠেছে। আত্মীয় স্বজনে পুরো বাড়ি ভরপুর। হলুদে যারা আসেনি, বিয়ে উপলক্ষে তারাও সকাল সকাল উপস্থিত। ছোট বাচ্চারা পুরো বাড়ির উঠান জুড়ে দৌড়াদৌড়ি করছে। সেই বাচ্চাদের সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে পিহু, যেন নিজের সমবয়সী খেলার সঙ্গী পেয়েছে সে। পিহুকে এমন বাচ্চাদের সাথে ছোটাছুটি করতে দেখে গ্রামের বয়স্ক মহিলারা নাক মুখ কুঁচকে তাকিয়ে আছে। তাদের মতে এত বড় ধিঙি মেয়ের এমন বাচ্চাদের সাথে ছোটাছুটি করা মানায় না। মেয়েদের তো হতে হবে শান্তশিষ্ট, লাজুক প্রকৃতির, যেন ছুঁয়ে দিলেই লজ্জাবতী লতার ন্যায় নুয়েই যাবে। আর এই মেয়ে কিনা ছোট ছোট বাচ্চাদের সাথে হইচই করতে ব্যস্ত। পিয়াসা বেগম তখন কাজের ফাঁকে ঘরের দিকে যাচ্ছিলেন কিছু কাজে। তাঁকে আসতে দেখে মহিলা দুজন এগিয়ে গিয়ে বললেন। ওনাদের কথা শুনে মাথা নিচু করে ফেললেন পিয়াসা বেগম। নিচু কণ্ঠে বললেন, কিছু মনে করো না কাকি, আসলে মেয়েটা একটু এমনই, সবার আদরের তো, তাই এখনও ছেলে মানুষই করে, আমি ওকে মানা করে দেব। এবার অপরজন বললেন, তোদের বংশের বেশ নামডাক আছে এই গ্রামে। তোর মেয়ের এমন বেহুদা আচরণে তোদের বংশের বদনাম না হয়ে যায়। এই মেয়ের যা ভাব দেখছি, আগে থেকেই শাসনে রাখিস, না হলে বলা তো যায় না কখন কি করে বসে। বলেই মহিলা দুজন সেখান থেকে চলে গেলেন। মহিলা দুজনের কথায় পিয়াসা বেগম বেশ চিন্তায় পড়ে গেলেন। সাথে পিহুর প্রতি বিরক্তও হলেন বটে। মেয়েটাকে নিয়ে পিয়াসা বেগমের চিন্তা শেষ নেই। মাথায় একরাশ চিন্তা নিয়ে খুঁজতে লাগলেন পিহুকে। পেলে আজ আচ্ছা করে বকে দেবেন। মেয়েটা কোনো কথাই শোনে না। দোতলার বারান্দায় পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুরান। দৃষ্টি তার উঠোনে বাচ্চাদের সাথে খেলতে থাকা পিহুর দিকে, যে আপাতত দিক বিদিক ভুলে প্রাণপণে দৌড়াচ্ছে। গ্রামীণ ভাষায় কি যেন বলে এই খেলাকে? কানামাছি নাকি বউচুরি? সঠিক মনে করতে পারল না তুরান। বেশি কিছু ভাবার আগেই পিহুর উচ্চ হাসির আওয়াজে হার্টবিট থমকে গেল তুরানের। পিহুর এমন মনোমুগ্ধকর মাতাল করা হাসিতেই তো খুন হয়ে গেছে তুরান। এই হাসির মায়ায় এমনভাবে আটকে গেছে যে সেখান থেকে আর বেরোতেই পারছে না। অবশ্য তুরান বেরোতেও চায় না। পিহুর মায়ায় আজীবন সে বন্দী হয়ে থাকতে চায়। ভাবনার মাঝেই তুরান খেয়াল করল ওর পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দৃষ্টিগোচর হল আরিফের মুখ। আরিফ তুরানের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার উঠোনে স্থির। আরিফের দৃষ্টি অনুসরণ করে তুরান উঠোনে তাকালো। নিচে পিহুকে পিয়াসা বেগম বকতে বকতে রুমে নিয়ে যাচ্ছেন। আশেপাশে আপাতত আর কেউ নেই। আরিফ যে এতক্ষণ পিহুকেই দেখছিল সেটা বুঝতে তুরানের বিন্দুমাত্রও বেগ পেতে হল না। হঠাৎ করেই মেজাজটা চটে গেল তুরানের। আরিফ যে পিহুকে অন্য নজরে দেখে সেটাও তুরান বেশ বুঝতে পারছে। পিহুর দিকে অন্য কোনো ছেলে ভালো লাগার নজরে তাকিয়েছে, ব্যাপারটা বুঝে আসতেই রাগে তুরানের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে রাগটাকে দমন করে নিল তুরান। যতই হোক আরিফ এ বাড়ির আত্মীয়, তার সাথে কোনো বাজে ব্যবহার করা ঠিক হবে না। শুধুমাত্র এই একটা কারণে দাঁতে দাঁত চেপে ছেলেটাকে সহ্য করে যাচ্ছে। নীরবতা ভেঙে প্রথমে আরিফ বলে উঠল, তুরান, তোমার সাথে আমার একটু কথা ছিল। আরিফের কথা শেষ হতেই তুরান ঘুরে আরিফের মুখোমুখি হয়ে দাঁড়াল। পকেটে দুই হাত গুজে ভরাট কণ্ঠে বলল, বলো, কি বলবেন? পিহুর বিষয়ে কিছু কথা ছিল। আসলে পিহুকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি তো পিহুর ভাই, তাই তোমাকেই কথাটা বললাম। আমাকে একটু সাহায্য করো প্লিজ। আমি ছেলে হিসেবে কিন্তু খুব একটা খারাপ না, তাছাড়া আমি ভালো চাকরিও করি। তোমার বোনকে অনেক ভালো রাখব। আরিফের দিকে তীক্ষ্ণ চোখে কয়েক পল তাকিয়ে রইল তুরান। রাগে চোয়াল জোড়া শক্ত হয়ে আছে। আরিফের দিকে এক কদম এগিয়ে গিয়ে বলল, তোমাকে কে বলল যে আমি পিহুর ভাই? কেন? পিহুর মা তো তোমার একমাত্র ফুপি, তো সেই হিসেবে পিহু তো তোমার ফুপাতো বোন। মানলাম পিহুর মা আমার ফুপে, কিন্তু আমি যে পিহুর ভাই সেটা তোমাকে কে বলল? অন্য কিছুও তো হতে পারে। মানে বুঝলাম না। এই পর্যায়ে তুরানের ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল। একচোট হেসে নিয়ে মুখটা শক্ত করে বলল,
আমি পিহুর কি হই না হই সেটা না হয় পরে ছিল। অবশ্যই সেটা জানতে তোমার বেশি অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি জানতে পারবে। আর হ্যাঁ, চাকরির কথা যদি বলো তাহলে আর কয়েক মাস পর আমিও বিএসসি শেষ করে বের হব। তখন কিন্তু আমিও ভালো চাকরি করব। মানে তুমি নিজেকে আমার সাথে তুলনা কেন করছো ভাই? এখানে তো আমাদের মধ্যে কোনো কম্পিটিশন চলছে না, তাহলে এই তুলনাটা কেন? সব কেনার উত্তর পেয়ে যাবে, তাও খুব তাড়াতাড়ি। বলেই তুরান পকেটে হাত গুজেই বড় বড় ধাপ ফেলে চলে গেল নিচে। তুরানের যাওয়ার দিকে বোকা চোখে তাকিয়ে রইল আরিফ। এই সামান্য কথায় তুরানের এমন রিয়াক্টের কোনো কারণ আরিফ খুঁজে পেল না। তবে আরিফের কাছে তুরানকে খুব রহস্যজনক লাগছে। তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আরিফ বিড়বিড় করে বলল, তোমাকে দিয়ে তাহলে আমার কোনো উপকার হবে না। ঠিক আছে, এখন যা করার আমাকেই করতে হবে। পিহুকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে তো আমি নিজের করবই। এই বিয়েটা মিটে যাক, তারপরেই বাবা মাকে নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসব। পিয়াসা বেগম পিহুকে বকতে বকতে তাহমিনার ঘরে নিয়ে এলেন। তারপর বিয়েতে পরার জন্য পিহু যে লেহেঙ্গাটা কিনেছিল সেটা ধরিয়ে দিলেন। কড়া কঞ্চে শাসিয়ে গেলেন যেন তিনি না ডাকা পর্যন্ত পিহুর রুম থেকে বাইরে না আসে। এখন থেকে বাকিটা সময় মেয়েকে নিজের সাথে রাখবেন। বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করার জন্য পিহুকে এক চোট বকেও গেলেন। তখন থেকে পিহু গাল ফুলিয়ে বসে আছে, খাবারও খায়নি রাগ করে। এত বকাবকির কি আছে? একটু না হয় দৌড়াদৌড়ি করেছেই, তাই বলে এত বকতে হবে? দুপুরে যখন সবাই খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত ছিল তখন পিহুর সুযোগ বুঝে বাহিরে বেরিয়ে আসে। এখন তো সবাই খাচ্ছে, এখন বের হলে তো মা আর বকবে না। ভাবনা মোতাবেক হাঁটতে হাঁটতে পিহু বাড়ির উল্টো দিকে পুকুর পাড়ে চলে এলো। তখন একটা বাচ্চা মেয়ে এসে বলল, আপু আপু আমার বিড়ালটাকে এনে দাও না, ওই আমবাগানের ভেতরে চলে গেছে। আমার একা যেতে ভয় করছে, যদি কেউ বকে তুমি একটু এনে দেবে? বাচ্চাটার কথায় পিহু মুচকি হেসে বলল, আচ্ছা চলো আমি এনে দিচ্ছি। মেয়েটাকে নিয়ে আমবাগানে ঢুকে বিড়ালটাকে খুঁজতে লাগলো দুজন, কিন্তু আশেপাশে কোনো বিড়ালের অস্তিত্বও নেই। পিহু পেছন ঘুরে তাকিয়ে দেখল যে বাচ্চা মেয়েটা ওকে ডেকে এনেছিল সেও পেছনে নেই। আচমকা বাচ্চাটার উধাও হয়ে যাওয়া দেখে চমকে গেল পিহু। ভয়ে রীতিমতো শরীর কাঁপছে। পিহু ছোট থেকেই ভূত প্রেতে খুব ভয় পায়। বাচ্চাটা ডেকে এনে কোথায় উধাও হয়ে গেল? ওটা কোনো ভূত ছিল না তো? হতেই পারে কোনো ভূত বাচ্চার রূপ ধরে পিহুকে ডেকে নিয়ে এসেছে। ভাবনাটা মাথায় আসতেই ভয়ে সেখানেই জমে গেল পিহু। মনের ভয়কে দূর করতে নিজে নিজেই সান্ত্বনা বানিয়ে আওড়ালো, আরে বোকা পিহু, ভূত আসে রাতের বেলা, আর এখন তো দুপুর, এই সময় ভূত আসবে কোথা থেকে? তুই না আসলেই একটা বুদ্ধু। একটু পর পিহুর মনে পড়ল বড় মামির কথা। সে একবার বলেছিল ভর দুপুরে নাকি ভূতেরা বাহিরে বের হয়, আর এখন তো দুপুর। কথাটা মনে পড়তেই পিহুর ভয় আরও কয়েক ধাপ বেড়ে গেল। যা বা একটু সাহস মনে এনেছিল, এখন সব যেন হুড়হুড় করে পালিয়ে গেল। পিহু ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকালো। আশেপাশে আমের বাগান ছাড়া আর কিছুই নেই, কোনো মানুষের অস্তিত্বও নেই। পিহুর এবার ভয় করছে, ভীষণ ভয় করছে। ভয়ের চোটে চোখ মুখ বন্ধ করে দিল এক দৌড়। কিন্তু দুর্ভাগ্য, এবারেও পিহুর পিছু ছাড়ল না। পাশের একটা আম গাছের ভাঙা ডাল নিচের দিকে ছিল, যা পিহু চোখ বন্ধ রাখার জন্য দেখতে পায়নি। চোখ বন্ধ করে দৌড় দেওয়ার সময় সেই ডালে বেঁধে পিহুর লেহেঙ্গার ব্লাউজটা পিছের দিকে শব্দ করে ছিঁড়ে গেল। ব্যাস, এটাই বোধহয় বাকি ছিল। জামাটা ছিঁড়ে যেতেই সেখানেই পিহুর পা জোড়া থেমে গেল। নিশ্চিত কোনো অশরীরই পিহুকে এখান থেকে যেতে বাধা দিচ্ছে। তাই তো দিন দুপুরে এই অঘটন। ভয়ে আতঙ্কে পিহুর অবস্থা নাজেহাল, ঘেমে নিয়ে একাকার বেচারি। আশেপাশে আরও একবার চোখ বুলিয়ে কাউকে না পেয়ে সেখানেই বসে পড়ল পিহু। মুহূর্তেই কান্নারা উপচে পড়ল দু চোখ বেয়ে। বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে সে। এখনই ছেঁড়া পোশাকে বাসায় যাবে কিভাবে? ভয়ে দৌড় যাওয়ার সময় ফোনটাও কোথায় যেন পড়ে গেছে। কোনো উপায় না পেয়ে এবার পিহু শব্দ করে কেঁদে দিল। সব অঘটন শুধু পিহুর সাথেই ঘটে কেন? দু একটা অঘটন অন্য কারোর সাথে ঘটলে কি ক্ষতি? ঠিক এমন সময় সামনে থেকে কেউ একজন ভরাট কণ্ঠে বলে উঠল, তুই এখানে একা একা কি করছিস বেয়াদব? আচমকা পরিচিত কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো পিহু। চোখের সামনে তুরানকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পেল। এবার তড়িৎ উঠে দাঁড়িয়ে দিক বেদিক ভুলে এক দৌড়ে এসে তুরানকে জড়িয়ে ধরল পিহু। জড়িয়ে ধরেই হু হু করে কেঁদে দিল। এদিকে তুরান হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে ধুকপুক করছে। তুরান যে পিহুকে না পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল সেটা ওর হার্টবিটের গতি খুব স্পষ্টভাবে জানান দিচ্ছে। পিহুকে কাঁদতে দেখে এবার জোরে সোরে ধমকে উঠল তুরান, এখানে কেন এসছিস? আমি বলেছিলাম না একা একা কোথাও যাবে না? তুই জানিস এই বাগানটা কত বড়? দিক ভুলে গেলে তোর মতো মাথা মোটা এখান থেকে বেরোতে পারবে? কাঁথি কোথাকার। মানে আমাকে না চাইলে তুই শান্তি পাস না, তাই না? এভাবে বারে বারে না মেরে একেবারে মেরে ফেল। বারে বারে জ্বালাতন থেকে তো বাঁচলাম।
কথার মাঝে তুরান খেয়াল করল পিহুর জামার পেছনের দিকে ছিঁড়ে গেছে। ছেঁড়া অংশের ফাঁক গলিয়ে কোমল পৃষ্ঠদেশ স্পষ্ট ফুটে উঠেছে। ডালটা হয়তো চোখা ছিল, তাই পিঠের কিছু অংশ ছিলে হালকা রক্ত বের হচ্ছে। এখন এই বেকায়দা ছেঁড়া জামাটা পরে পিহু বাসায় ফিরবে কিভাবে? কোনো উপায় না পেয়ে তুরান নিজের গায়ের কোটিটা খুলে পিহুকে পরিয়ে দিল। পাঞ্জাবির ওপর কোটি পরা তুরানের আগে থেকেই অভ্যাস। কোটিটা পরিয়ে দিয়ে পিহুকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করল তুরান। ব্যস্ত কণ্ঠে বলল, দেখি ছাড় তো পিহু, আর কোথায় কোথায় লেগেছে দেখা। পড়ে গেছিলে কি? কোথায় কোথায় পেয়েছিস দেখা। তুরানের কোনো কথাই পিহুর কানে যাচ্ছে না। সে তো এখনও কান্না করেই যাচ্ছে। পিঠের অংশটা কেমন যেন অবশ অবশ লাগছে। ঠিক এমন সময় আচমকাই বাড়ির লোকসহ এলাকার আরও কয়েকজন সেখানে উপস্থিত হলো। এহেন মুহূর্তে তুরান আর পিহুকে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে সকলের চোখ কপালে। ইতিমধ্যে গ্রামের লোকেরা সেখানেই কানাঘোষা শুরু করে দিয়েছে। যে মহিলা দুজন তখন পিহুকে বাচ্চাদের সাথে খেলতে দেখে পিয়াসা বেগমের কাছে নালিশ দিয়েছিল, তারাও এখানে আছে। তাদের মধ্যে একজন হঠাৎ বলে উঠল, আমি পিয়াসাকে আগেই বলেছিলাম ওর মেয়েটা সুবিধের না। এখন দেখলে তো বাগানের ভেতর ঢুকে কি সব রং তামাশা করছে। ছি ছি ছি, এসব চোখে দেখতে হলো। ভাগ্যিস পুতুল আমাদের গিয়ে বলেছিল যে পিহুকে বাগানে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না। ও না বললে তো জানতেই পারতাম না যে এখানে কি রঙ্গলীলা চলছে। মহিলাটার কথা শুনে ভ্রু কুঁচকে ফেললেন পিয়াসা বেগম। ততক্ষণে তুরান আর পিহু নির্দিষ্ট দূরত্ব রেখে সরে দাঁড়িয়েছে। পিয়াসা বেগম পিহুকে এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে বললেন, এসব কথা কিভাবে বলছো চাচি? আমার মেয়ে হারিয়ে গেছিল, তুরান তো ওকে খুঁজতে এসেছে শুধু। তোমরা এটাকে খারাপ দিকে নিচ্ছ কেন? পিয়াসা বেগমের কথা শেষ হতেই গ্রামের একজন মুরব্বী বলে উঠলেন, তোমার মাইয়া কি করছে আর কি করে নাই সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। এমন নির্জন জায়গায় অবিবাহিত পোলা মাইয়া দুজনের জড়ায়া ধরা কি করতেছিল এসব আমরা বুঝি। ওরা আমাকে গ্রামের বদনাম করছে, ওগো দুইজনের শাস্তি পাইতে হইব। এদিকে তুরানের রাগে চোখ লাল হয়ে গেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ফেটে পড়বে যেন। ছেলের ভাবগতি বুঝে তাইবা বেগম তুরানের এক হাত ধরে আটকে রেখেছেন। এখানে মারামারি করলে বিপদ হয়ে যাবে, কারণ পরিবারের ছেলেরা কেউ এখানে নেই। তাই বুদ্ধি করে তাইবা বেগম বললেন, আচ্ছা, কি হয়েছে না হয়েছে সেটা আমরা পরে শুনছি। এখানে এসব কথা বলে তো লাভ নেই। আমরা না হয় বাড়ি গিয়ে সবাই মিলে বসে কথা বলি। তাইবা বেগমের কথায় মুরব্বী সম্মতি জানিয়ে বললেন, হ চলো, তোমাকে বাড়ি চলো। এই পাপের একটা বিচার করতেই হইব, না হলে আমাকে পাপ লাগবো। বলেই মুরব্বী বাগানের বাইরের দিকে হাঁটা দিলেন। তার পেছন পেছন বাকিরাও যেতে থাকল। তাইবা বেগম তুরানের হাত ধরে বাড়ির পথে পা বাড়ালেন, কিন্তু ছেলেকে যেন টেনেও নড়াতে পারছেন না। চোয়াল জোড়া শক্ত করে কেমন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আসন্ন বিপদ থেকে বাঁচতে তিনি ছেলের হাত টেনে কানের কাছে গিয়ে ধীর কণ্ঠে বললেন, এখানে কোনো রকম সিন ক্রিয়েট চাই না তোরান। তোর বাপ চাচারা কেউ এখানে নেই। যা কথা হবে বাসায় গিয়ে হবে, সুতরাং চুপচাপ বাসায় চল। বাড়ির উঠোনে উপস্থিত হয়েছে সবাই। আত্মীয় স্বজন আর গ্রামের লোকজন মিলে উঠোনে পা রাখার কোনো জায়গা নেই। উঠোনের একপাশে দুই পকেটে হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তুরান। তুরানের দুই পাশে দাঁড়িয়ে আছে তিয়াস আর প্রয়াস, আর তুরানের অপর পাশে ঠিক মুখোমুখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পিহু। তাহমিনা পিহুকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। এত লোকজনের একজোট নজর নিজের দিকে হওয়ায় বেশ ঘাবড়ে গেছে মেয়েটা। এদিকে তাহমিনার বিয়েটাও এখনও শেষ হয়নি। মাঝপথেই সব থামিয়ে দেওয়া হয়েছে। ছেলের বাড়ির লোকজনও এখানে উপস্থিত। আত্মীয় স্বজনদের সামনে এমন একটা বিষয় নিয়ে বিচার বসবে, সেটা শৌফিক সাহেব স্বপ্নেও ভাবেননি। গ্রামের অবিবাহিত ছেলে মেয়েদের বিষয়টা কেউ হালকাভাবে নেয় না, সেটা শৌফিক সাহেব খুব ভালো করেই জানেন। আর ওনার ভয়টা ঠিক এখানেই। নীরবতা ভেঙে বৃদ্ধের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বললেন, শৌফিক সাহেবের কথায় বৃদ্ধ একটু নড়ে চড়ে বসলেন। এরপর কাঠ কণ্ঠে বললেন, চাচা, আমরা না হয় ঘরে বসে কথা বলি। আমার ভাইজিরাজ বিয়ে সেটা তো জানেনি। বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন অপেক্ষায় আছে। তাই আগে বিয়েটা শেষ হোক, তারপর না হয় আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। আইস তোমাগো বাড়ির মাইয়ার বিয়া হেইডা আমি জানি, কিন্তু তোমাগো বাড়ির আরেক মাইয়া আর তোমার পোলায় মিল্লা যে পাপটা করছে হেইডার শাস্তি আগে তাগো পাইতে হইব। দেরি কইরা কথা ধামাচাপা দিবার চাও তা হইব না। যা মীমাংসা হওয়ার এক্ষুনি হইব, তারপর বাকি সব। তোমার পোলা আর এই মাইয়া যে কাম করছে তার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠব না। তোমার বাড়ির পোলা মাইয়া পাপ করছে, আর আমি যদি ওগরে ছাইরা দেই তাহলে আমারও পাপ লাগবে। বলেই বৃদ্ধ নিজের হাতের লাঠিটা শক্ত করে ধরে চেয়ারে গা এলিয়ে দিলেন। এদিকে বৃদ্ধ কথা শেষ করতেই গ্রামের সবাই তার কথার সমর্থন জানিয়ে চেঁচিয়ে উঠল।
গ্রামের সবাইকে এক সুরে কথা বলতে দেখে অসহায় হয়ে পড়লেন শফিক সাহেব। এই বিষয়টা যে এখন কতদূর গড়াবে কে জানে। এরপর বৃদ্ধের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বললেন, বেশ, তাহলে তাই হোক। পিহু মামনি, তুমি বলো তো কি হয়েছিল তখন? পিহু কিছু বলার আগেই ওই মহিলা দুজন আগ বাড়িয়ে বলে উঠল, ও কি বলবে শফিক, আমি বলি শোন। তোর ছেলে আর তোর ভাগ্নি আমবাগানের ভেতরে নির্জন জায়গায় দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। আমরা নিজের চোখে দেখেছি। ছি ছি ছি, এসবও চোখে দেখতে হলো। আর কি কি করেছে কে জানে। আমাদের গ্রামের পুরো বদনাম করে দিল তোর ছেলে আর ভাগ্নি। পিহুর মাথায় বাজ পড়ল যেন। ভয়ে আতঙ্কে বুক কেঁপে উঠল। এরা একটা সাধারণ ঘটনাকে টেনে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, মানে তিলকে পুরোই তাল বানিয়ে দিয়েছে। শফিক সাহেবের সামনে পিহু হাঁটু মুড়ে বসে ব্যস্ত কণ্ঠে বলল, বিশ্বাস করো মামা, এসব মিথ্যে। সবার বুঝতে ভুল হচ্ছে, আমরা এমন কিছুই করিনি। আমি তো বাগানের ভেতর হারিয়ে গিয়েছিলাম, বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভয় পেয়ে কান্না করে দিই। তখনই তুরান ভাই আমায় খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হয়। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু এনারা যেমন ভাবে বলছে সব এরকম কিছুই না। ওনাদের বুঝতে ভুল হচ্ছে মামা, বিশ্বাস করো। পিহুর কথার মাঝেই সেই মহিলা ফের ফোড়ন কেটে বললেন, তুমি এই কথা বললে তো বিশ্বাস করব না মেয়ে। চোর চুরি করে কখনো স্বীকার করে নাকি? তুমিও স্বীকার করবে না, এটাই স্বাভাবিক। নিজের থেকে তুমি বলবে নাকি যে তোমার চরিত্রের সমস্যা আছে? তবে আমরা নিজেদের চোখে যা দেখেছি সেটাই সত্য। সত্য মিথ্যার বেড়াজালে আটকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারালো পিহু। নিজের পক্ষে যুক্তি কাউকে বোঝাতে না পেরে পিহু এবার কান্না করে দিল। চাপা কান্নায় মুচড়ে উঠল বুকটা। পিহু ভাবতেই পারছে না যে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে সবাই ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। সোজা চরিত্রে দাগ? সত্যি মানুষ এবার পিহুকে চরিত্রহীন ভাববে, নিচু চোখে দেখবে? ভাবতেই বুকটা ভেঙে চুরমার হয়ে গেল পিহুর। তাহমিনা এগিয়ে এসে পিহুকে টেনে তুলে শান্ত করতে চেষ্টা করল, তবে মেয়েটার কান্না কিছুতেই থামছে না। এদিকে পিহুকে চরিত্রহীন বলায় এতক্ষণ ধরে শান্ত থাকা তুরান আর শান্ত থাকতে পারল না। পৃথিবীর সবকিছু একদিকে আর প্রিয় মানুষের সম্মান অন্যদিকে। তুরান দুই হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দিয়ে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 10 জনে মিলে বিচার বসিয়েছেন, তো সঠিক বিচার করুন। কিন্তু খবরদার, যদি পিহুকে নিয়ে একটাও বাজে কথা বলেন তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। ছেলেকে হাতের ইশারায় থামিয়ে দিলেন শফিক সাহেব। এরপর সেই মহিলার দিকে তাকিয়ে থমথমে সুরে বললেন, আমার ভাবতে অবাক লাগছে চাচি, আপনি একজন বুদ্ধিমতী মানুষ হয়েও এমন কথা বলছেন। মেয়েটা ভয় পেয়েছিল, তাই তুরানকে জড়িয়ে ধরেছে। তুরান ওর ভাই, ভয় পেলে বোন কি তার ভাইয়ের কাছে আশ্রয় নেবে না? নিক আশ্রয়, কিন্তু জড়াজড়ি কেন করবে? ও তো বললই ও ভয় পেয়েছিল, এতে তো খারাপ ভাবার কি আছে? তাছাড়া আমাদের বাড়ির ছেলেমেয়েরা এমন নয়। কেমন সেটা তো দেখতেই পেলাম। তাকিয়ে দেখ, তোর ছেলের গায়ের জামা এখনো তোর ভাগ্নির গায়ে আছে। মানলাম ভয় পেয়ে জড়িয়ে ধরেছে, তাহলে জামা অদলবদল হলো কিভাবে? তোর ছেলের জামা এই মেয়ের গায়ে কি করছে বল? কি করছিল ওরা ওখানে? মহিলার ইঙ্গিত যে কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হল না শফিক সাহেবের। বেকায়দা প্রশ্নের মুখে পড়ে বেশ অসহায় বোধ করলেন তিনি। এবার সবার মধ্যে থেকে সেই বৃদ্ধ বলে উঠলেন, শোনো শফিক, তোমাগো বংশের অনেক নাম ডাক আছে এই গ্রামে। তোমার পোলা আর ভাগ্নি যেই কাম করছে তাতে এই বংশের বদনাম হইতে আর বেশি সময় লাগবে না। তাই নিজেদের বংশের বদনাম হোক, সেটা যদি না চাও তাইলে এই দুজনার বিয়া দিয়া দাও। এইটাই সব সমস্যার সমাধান হইব। কি কাও সবাই? শেষ কথাটা বৃদ্ধ গ্রামের সবার উদ্দেশ্যে বললেন। বৃদ্ধের কথায় সবাই সহমত জানিয়ে চেঁচিয়ে উঠল। এদিকে বিয়ের কথা বলতেই চমকে মাথা তুলে চাইল পিহু। শেষে কিনা চরিত্রহীনের অপবাদ নিয়ে বিয়ে করতে হবে তাকে। কিন্তু কেন? এটা পিহু কিছুতেই মানতে পারছে না। চোখ থেকে ঝরঝর করে অঝোর ধারায় পানি ঝরছে। এতক্ষণ চুপচাপ সবকিছু শুনলেও এবার আর চুপ থাকতে পারলেন না আসলাম সাহেব। নিজের মেয়ের নামে এত জঘন্য অপবাদ তিনি কিছুতেই মানতে পারছেন না। তার উপর হঠাৎ বিয়ের কথা শুনেই গর্জে উঠলেন তিনি। ঝাঁঝালো কণ্ঠে বললেন, অসম্ভব। এটা কি পুতুল খেলা নাকি? দেখুন চাচা, বয়সের দিক থেকে আপনি আমার বাবার সমতুল্য, তাই সম্মানের খাতিরে এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু আর নয়। আপনারা আমার মেয়েকে সরাসরি চরিত্রহীনের অপবাদ দিচ্ছেন, যেখানে আমার মেয়ের কোনো দোষ নেই। আর এইভাবে বিয়ে করতে বলার মানে কি? বিয়ে কি কোনো ছেলে খেলা? আমি এসব মানব না। বিষয়টা যখন আমাদের বাড়ির ছেলে মেয়েকে নিয়ে, তখন আমরাই এটা বুঝে নেব। আপনারা আসতে পারেন। আসলাম সাহেবের কথায় বৃদ্ধ সরু চোখে তাকালেন। চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে বেশ রয়ে শয়ে জবাব দিলেন, এমন জোর গলায় কথা বইলা কিছুই হইব না বাবা।
তুমি এবারের জামাই, এই গ্রামের মানুষগুলারে তুমি চেনো না? তোমার ভালো লাগেই কইতেছি, যদি নিজের পরিবারের ভালো চাও তাইলে আমার কথা মাইনা লাও, না হইলে তোমার মাইয়ার লগে কি হইতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারতাছ না। পিয়াসা এই গ্রামেই বড় হইছে, ও খুব ভালো করেই জানে যে এই গ্রামে কোনো অবিবাহিত পোলা আর মাইয়া কোনো খারাপ কাম করলে তাগো কি শাস্তি হয়। তোমাগো ভালোর লাগেই কইতাছি, ওগো দুইজনার বিয়া দিয়া দাও, তাইলে সব কিছু ধামাচাপা পইরা যাইব। না হইলে পরে যা হইব তখন আমারে কেউ বলতে পারবা না যে চাচা আপনি তো আমাগো সাবধান করেন নাই। বৃদ্ধের কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন শফিক সাহেব। সত্যি বলতে এই গ্রামে এই বিষয়টা কেউ হালকাভাবে নেয় না। ছেলে মেয়ে ঘটিত বিষয়গুলোকে এরা মশলাযুক্ত মুখরোচক খাবারের মতো ভাবে। এক নজরে উপস্থিত গ্রামের মানুষগুলোকে পর্যবেক্ষণ করলেন তিনি। সবার চোখমুখ দেখে বোঝাই যাচ্ছে যে সবাই প্রস্তুত হয়েই এসেছে, সুযোগ পেলেই আক্রমণ করে বসবে। এদের সাথে লাগতে গেলে বিপদ। আগে সুস্থভাবে পরিবার নিয়ে শহরে ফেরা জরুরি। কিছুক্ষণ চুপ থেকে পুরো বিষয়টা মাথায় সাজিয়ে নিলেন শফিক সাহেব। এরপর নিজের স্ত্রী পিয়াসা বেগম আর আসলাম সাহেবের দিকে তাকিয়ে তাদের চোখের ইশারায় ঘরে আসতে বললেন। তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আমাদের 5 মিনিট সময় দিন চাচা, আমরা নিজেদের মধ্যে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। দিলাম সময়। নিজেদের মধ্যে আলোচনা করতে চাইলে এটা মঞ্জুর, কিন্তু ছল চাদরি করলে এটা কিন্তু মঞ্জুর হইব না। বৃদ্ধের সম্মতি পেতেই 4 জনে উঠে নিচতলার একটা ঘরে চলে গেলেন। সেদিকে তাকিয়ে পিহুর কান্নার বেগ আরও বেড়ে গেল। তবে এত কিছুর মধ্যে তুরান একদম নির্বিকার। প্যান্টের পকেটে 2 হাত গুজে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যে তুরান আর পিহুকে নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল, তাতে যেন তুরানের কোনো হেলদোলি নেই। এই বিষয়টা বেশ অবাক করেছে তিয়াসকে। যে তুরান পিহুর নামে একটা বাজে কথা সহ্য করতে পারে না, অকারণে পিহুকে নিয়ে অসংখ্য ছেলেদের সাথে ঝামেলা করেছে। কেউ পিহুর দিকে তাকালেও তাকে তুরানের মুখোমুখি হতে হয়েছে। কতজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে তার হিসাব নেই। এসব পরিবারের সবাই না জানলেও তিয়াস খুব ভালো করেই জানে। কিন্তু আজ এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুরানের এমন চুপ করে থাকাটা তিয়াস মেনে নিতে পারছে না। কিছু তো চলছে তুরানের মাথায়, কিন্তু কি সেটা তিয়াস ঠিক বুঝে উঠতে পারছে না। তিয়াসের ভাবনার মাঝেই শফিক সাহেব সহ বাকি সবাই রুম থেকে বেরিয়ে এলেন। শফিক সাহেব নিজের জায়গাতে বসে বিনয়ের সাথে বললেন, চাচা আপনার প্রস্তাবে আমরা রাজি। আজ তাহমিনার সাথেই তুরান আর পিহুরও বিয়ে দেব, তাহলে আর কেউ কোনো সমস্যা করবে না তো? শফিক সাহেবের কথায় বৃদ্ধ এক গাল হেসে বললেন, তাইলে আর কেডায় কি কইব? আমার উপর দিয়া কারো কিছু কনের সাহস আছে নাকি? তোমরা বিয়ার আয়োজন করো, ওগো বিয়া দেইখা তারপরই আমি যাব। এইটুকু বলেই বেশ আটসাটভাবে বসলেন তিনি। এরপর একে একে সবাই নিজেদের কাজে চলে গেল। তাহমিনা পিহুকে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে নিয়ে আসলো। এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল পিহুর। তাহমিনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। পিহুকে কাঁদতে দেখে তাহমিনা মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না পিহু, কাদার কি আছে? বরং যা হয়েছে ভালোই হয়েছে। তুরান অনেক ভালো একটা ছেলে পিহু, দেখিস ওর সাথে তুই অনেক ভালো থাকবি, তুই সুখী হবি। কিচ্ছু ভালো হয়নি আপু, সব খারাপ হয়েছে। এভাবে চরিত্রহীনের বদনাম নিয়ে আমি বিয়ে করতে চাই না আপু। এটা তো মাথা নিচু করে দোষ স্বীকার করে নেওয়া হলো। আমি তো কোনো দোষ করিনি। দোষ না করলেও মানতে হবে বোন, এখানে আমাদের কিচ্ছু করার নেই। কেন কিছু করার নেই? তোমরা কেন প্রতিবাদ করলে না? আমি কোনো চরিত্রহীন নই, এমন কিছু আমার কল্পনাতেও ছিল না। ঠিক এমন সময় সেখানে আগমন ঘটল পিয়াসা বেগম আর টাইয়েবা বেগমের। ঘরে ঢুকতে ঢুকতে পিয়াসা বেগম মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এখানে প্রতিবাদ বা মুখের কথায় কোনো কাজ হবে না পিহু। গ্রামের মানুষের চিন্তাভাবনা শহরের মানুষের চেয়ে আলাদা। ওদের বিরোধিতা করলে আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো না। প্লিজ আর অমত করিস না। আম্মু প্লিজ, এভাবে আমি বিয়ে করতে চাই না। এত বড় একটা অপবাদ ঘাড়ে নিয়ে আমি বিয়ে করতে পারবো না আম্মু। তাছাড়া আমার লেখাপড়া এখনো শেষ হয়নি। তার থেকেও বড় কথা, তুরান ভাই আমার পছন্দ করেন না। এভাবে জোর করে সম্পর্ক জুড়ে দিলে এতে কেউ সুখী হবে না আম্মু। এবার টাইয়েবা বেগম এগিয়ে এসে পিহুর মাথায় হাত রেখে বললেন, মামির ওপর ভরসা নেই তোর? ভরসা আছে মামি। তাহলে মামা মামির ওপর একটু ভরসা রাখ, তোকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আর তুরানকে নিয়ে তো আরও না। তুরানকে কিভাবে রাজি করাতে হবে সেটা আমি ভালো করে জানি। এখন শুধু তুই রাজি হয়ে যা মা। বিয়েটা না হলে গ্রামবাসী আমাদের ছাড়বে না। তাছাড়া তাহমিনারও বিয়ে আটকে আছে। তোর হ্যাঁ বলাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে পিহু। রাজি হয়ে যা না মা। পিহু এবার বেশ বেকায়দায় পড়ে গেল। সে ঠিক বুঝতে পারছে না যে কি করবে। হ্যাঁ, এটা সত্যি যে পিহু তুরানকে ভালোবাসে।
তুরানকে সে নিজের করে চায়, কিন্তু এভাবে নয়। এভাবে বদনাম ঘাড়ে নিয়ে তুরানের জীবনে পিহু জায়গা নিতে চায় না। আর তুরান ওকে মেনে নেবে কিনা সেটাও পিহু জানে না। এই দোটানার মধ্যে পড়ে পিহু যেন দিশাহারা হয়ে পড়ল। কোনো দিশা খুঁজে না পেয়ে সাহায্যের আশায় করুণ চোখে চাইল নিজের মায়ের দিকে। কিন্তু আজ পিয়াসা বেগম যেন পিহুর দৃষ্টি উপেক্ষা করে নিজেই আশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের সাথে নজর মিলতেই পিহু মাথা নিচু করে নিল। আপাতত পিহুর কান্না থেমে গেছে। সে মাথা নিচু করে একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, বেশ, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি আর এত চাপ নিতে পারছি না, খুব মাথা ব্যথা করছে আমার। পিহুর সম্মতি পেতেই খুশি হয়ে গেলেন তাইয়েবা বেগম। পিহুর মাথায় আবার হাত বুলিয়ে আদর করে দিয়ে বললেন, তুই একদম চিন্তা করিস না মা, তুই আমাদের কাছে আগে যেমন আদরের ছিলি এখনো তেমন আদরেই থাকবি। আর সংসার নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো, নিজের মামির ওপর ভরসা রাখ। পিহু মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পিহুর সম্মতি পেতেই তাইয়েবা বেগম মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। এবার তুরানের সাথে কথা বলতে হবে। সবার সামনে তুরানের বাবা বিয়েতে হ্যাঁ তো বলে দিল, এবার তুরান রাজি হলেই হয়। কে জানে ও কিভাবে রিয়্যাক্ট করবে। এই ছেলে যেই ঘাড়তারা, কোনো ঝামেলা না করলেই হলো। তুরানের ঘরের দিকে যেতে যেতে তাইয়েবা বেগম মনস্থির করলেন, ছেলেটা সোজা কথায় সবটা মেনে নিলে ভালো, না হলে কানের নিচে কষে দুটো চড় লাগিয়ে দেবেন। নিজের রুমে খাটের ওপর আরাম করে শুয়ে আছে তুরান। বর্তমানে যে বাড়িতে ঝড়টা হচ্ছে তাতে যেন তুরানের বিন্দুমাত্র হেলদোল নেই। চিন্তাভাবনা সব ছুঁড়ে ফেলে দিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে শুয়ে আছে সে। এদিকে তুরানকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চলেছে তিয়াস। নিজের জহুরি নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজের ভাইকে। তুরানের এমন গা ছাড়া ভাব কিছুতেই হজম করতে পারছে না তিয়াস। তুরান এত শান্ত আছে, এর মানে ওর মাথার মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কি, হাজার ভেবেও এই কি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না তিয়াস। আজ নিজের সবচেয়ে কাছের ভাইটাকে কেমন যেন জটিল মনে হচ্ছে তিয়াসের কাছে। বেশ কিছুক্ষণ তুরানকে পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে এবার তুরানকে প্রশ্ন করেই ফেলল, ব্যাপারটা কি বলতো ভাই? তুই এত শান্ত হয়ে আছিস কিভাবে? কথা ঘুরাবি না একদম। তোকে আমি খুব ভালো করে চিনি। পিহুর দেখে কেউ আর চোখে তাকালেও তুই আর নিজের মধ্যে থাকিস না, পুরো তাণ্ডব শুরু করে দিস। কত ছেলেকে যে মেরে হাসপাতালে পাঠিয়েছিস তার প্রমাণ আমি নিজেই। ওদেরকে আমি ধরে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতাম। এমনকি তোকে আটকাতে গিয়ে নিজেও তোর মার খেয়ে ফিরেছি, তবুও তোকে শান্ত করতে পারিনি। আর আজ পিহুকে নিয়ে সবাই এত বাজে কথা বলছে, এত জঘন্য অপবাদ দিচ্ছে, এমনকি পিহুর চরিত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে। সেখানে তুই এত শান্ত আছিস কিভাবে? তোকে আজ বড্ড অচেনা লাগছে ভাই। তিয়াসের কণ্ঠে সংশয়, পরিচিত মানুষ অপরিচিত হয়ে যাওয়ার তীব্র দ্বিধা। বিপরীতে তুরানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল। তিয়াসের দিকে মুখ করে ঘুরে হাতের ওপর মাথা রেখে কাত হয়ে শুয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তুরান। ভরাট কণ্ঠে গা ছাড়া ভাব নিয়ে বলল, তো কি করব? তোর বোনের জন্য এখন পুরো গ্রামবাসীর সাথে মারামারি করবো নাকি? আর তাছাড়া এখানে দোষীকে মারতে গেলে তো নিজেকে বেটাতে হবে। তুই কি চাস আমি তাই করি? তুরানের জবাব শুনে তিয়াস বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ, যার মানে এটাই যে তুরানের কথা তিয়াসের মাথার ওপর দিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেই উচ্চ স্বরে হেসে ওঠে তুরান। হো হো করে হাসতে হাসতে শোয়া থেকে উঠে বসল। বিছানায় এক আঙ্গুলে থুতনি চুলকে বলল, সিরিয়াসলি তিয়াস, তুই এখনো কিছু বুঝিস নে? তুই তো আমার ভাই কম বেস্ট ফ্রেন্ড বেশি, আর কেউ না বুঝুক। তোর তো অন্তত বলছার কথা ছিল। অবশ্য আর কেউ বুঝতেও না, কারণ বলছার কোনো অপশন আমি রাখিনি। এই পর্যায়ে তিয়াসকে বেশ চিন্তিত দেখালো। ভ্রুদয় কুঁচকে কয়েক সেকেন্ড আপন মনে চিন্তা ভাবনা করল। মিনিটের মাথায় আচমকা মস্তিষ্কের বাতি যেন জ্বলে উঠল। উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল, হোয়াট? তার মানে এসব তুই করেছিস ভাই? এসব তোর প্ল্যান ছিল? সিরিয়াসলি? তিয়াসের চেঁচানো শুনে তুরান এক লাফে উঠে দাঁড়ালো। খপ করে তিয়াসের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আরে আস্তে, পুরো গ্রামবাসীকে জানিয়ে দিবে নাকি? ব্যাপারটা সামাল দিতে কত পরিশ্রম করতে হয়েছে জানিস? তোর এই গাধা বোন ঘুরতে ঘুরতে বাঘের মাঝে চলে গেছিল। ওকে খুঁজে বের করতে গিয়ে নিজে নাচাল হয়ে গেছিলাম। খুঁজে না পেয়ে জান যেন বেরিয়ে যাচ্ছিল আমার। অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করেছে। এখন তুই চেয়েছিস সবাইকে জানিয়ে দিতে চাইছিস? আশ্চর্য। তিয়াস এখনও বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখনও বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে বলল,
কিন্তু এইসবের কি দরকার ছিল ভাই? বিষয়টা জটিল না বানিয়ে তুই তো বাসায় নিজের পছন্দের কথা জানিয়ে দিলেই পারতি। ভুলে যাস না তিয়াস, আমি তোর থেকে গনে গনে 2 মাসের বড়, তাই তোর থেকে বুদ্ধি আমার বেশি। এসবের দরকার ছিল তাই করেছে। তোর বোনের পাখনা গুছিয়েছিল, ওর পাখনা কাটা জরুরি ছিল। আর তাছাড়া এমন চিন্তা নিয়ে আর কতদিন থাকবো বল? আশেপাশের কাকপক্ষীর নজর পড়ে আছে আমার জিনিসের উপর, তাই তাদের বদনজর থেকে নিজের জিনিস বাঁচাতে বিয়ে করা জরুরি। দেখ না, আমার জিনিস, অথচ আমার কোনো অধিকার নেই, তাই আগে অধিকারটা আদায় করে নেই, তারপর বাকিদের দেখে নিচ্ছে। তুই কি আরিফের কথা বলছিস? ওটা আপাতত বড় চিন্তা। পিহুর বাবা আত্মীয়ের মধ্যে বিয়ে পছন্দ করেন না, সেটা একটা চিন্তার বিষয় ছিল আমার জন্য। আমি বাসায় বললেও সহজে বিষয়টা তিনি মানতেন না। তারপরও আরিফের পিহুর দিকে নজর পড়েছে। পিহুর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার প্ল্যান করছে। সেটা আমি কিভাবে হতে দিই বল? আমার জিনিস ছোট থেকে নিজের হাতে বড় করলাম, এখনো ছুঁয়ে দেখলাম না, আর সেই দিকে অন্য কেউ হাত বাড়াবে সেটা তো আমি মানব না। যেটা আমার সেটা শুধুই আমার, আর সেটা যদি পিহু হয় তাহলে কোনো কথাই নেই। ওর আশেপাশে কারো ছায়াও আমি সহ্য করতে পারি না, তাহলে কোনো জলজ্যান্ত মানুষকে কিভাবে সহ্য করব? তাহলে আরিফের আগে তুই ফুপার কাছে বিয়ের প্রস্তাব রাখতি, এতে অন্তত পিহুর দিকে কেউ আঙুল তুলতো না। একদমে কথাগুলো বলে থামল তুরান। এদিকে তুরানের কথা শুনে তিয়াস হতবাক। এই ছেলে যে পিহুর জন্য পাগল সেটা তিয়াস জানে, কিন্তু তাই বলে এতটা পাগল সেটা তিয়াস কল্পনাও করেনি। কণ্ঠে বিস্ময় নিয়ে তিয়াস বলল, আমি ভাবছি আরিফ তো শুধু পিহুকে বিয়ে করতে চেয়েছে, শুধু চাওয়াতেই তুই এত বড় ঘটনা ঘটালি। তাহলে বিয়ে করে নিলে কি করতি? তিয়াসের কথার বিপরীতে তুরান বাঁকা হেসে বলল, তোর মনে হয় আমি সেটা করতে দিতাম? তোরান বেঁচে থাকতে পিহুকে অন্য কারো হতে দিব না, কারণ পিহু আমার জন্মগত সম্পদ। ওদের কথার মাঝেই হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। তুরান বেশ ভালো করেই জানে যে কে এসেছে, সুতরাং চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিছানায় বসতে বসতে তিয়াসকে উদ্দেশ্য করে বলল, দরজা খোল, মা এসেছে, আর একটু অভিনয় করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুরানের কথা মতো তিয়াস দরজা খুলে দিল। রুমে প্রবেশ করলেন তাইয়েবা বেগম। সোজা এসে তুরানের সামনে দাঁড়িয়ে কাট কাট কণ্ঠে বললেন, আমি যেটা বলবো মন দিয়ে শোনতোনান, নিচে কি হলো শব্দ দেখেছিসই, তাই তোকে আজ এই মুহূর্তে পিহুকে বিয়ে করতে হবে। বিয়ের জন্য তৈরি হয়ে নে। তাইয়েবা বেগমের কথায় তুরান অবাক হওয়ার ভান করে বলল, মানে এসব কি বলো? এখন গ্রামের লোকের কথা রাখতে ওই পাগলটাকে তোমরা আমার ঘরে চাপাতে চাইছ? অসম্ভব। ওই বেয়াদবকে আমি কিছুতেই বিয়ে করবো না। তুমি বিয়েতে না করে দাও মা। পিহুর নামে উল্টোপাল্টা কথা শুনে ফুঁসে উঠলেন তাইয়েবা বেগম। কিছুটা রাগী কণ্ঠে বললেন, দেখ তোরান, পিহুকে একদম পাগল বলবি না। আর তাছাড়া ঘটনা তোরা দুজনে মিলে ঘটিয়েছিস, এখন না বলে লাভ নেই, বিয়ে তোকে করতেই হবে। ঠিক ওই সময় ঘরে প্রবেশ করলেন পিয়াসা বেগম। দ্রুত কদমে এগিয়ে এসে তুরানের 2 হাত ধরে মিনতি করে বললেন, রাজি হয়ে জানা তুরান, প্লিজ মানা করিস না। আজ তুই বিয়েতে রাজি না হলে আমার মেয়েটার বদনাম হয়ে যাবে, গ্রামের লোকজন আমাদের সুস্থভাবে শহরে ফিরতে দেবে না, আর সবচেয়ে বড় কথা, পিহুকে ওরা সহজে ছাড়বে না। আমার মেয়েটা বড্ড সহজ সরল, ওর জীবনে খুব বাজে একটা দাগ লেগে যাবে তুরান। এখন একমাত্র তুই পারিস ওকে বদনামের হাত থেকে বাঁচাতে। আজ প্রথম তোর থেকে কিছু চাইছি, তুই কি ফিরিয়ে দিবি আমাকে? আমার অনুরোধটা রাখবি না বাবা? পিয়াসা বেগমের কথা শেষ হতেই তুরান একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল, যেন বহু বছরের ক্লান্তি এক নিঃশ্বাসে বের করে দিল। এরপর পিয়াসা বেগমের 2 হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, এভাবে কেন বলছো ফুপি? তুমি আমার ফুপি হলে মায়ের চেয়ে কম আদর করনি। তাহমিনা, তিয়াস, আমি, আমাদের 3 জনকে তুমি নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছ। সে সব কিছু আমি ভুলিনি। মায়ের পরেই আমার জীবনে তোমার স্থান, তাই তুমি আমাকে অনুরোধ কেন করছো? তুমি শুধু হুকুম করবে, আর তোমার হুকুম পালন না করলে সোজা এসে কান মরে দেবে, কেমন? আর কখনো এভাবে আমার কাছে অনুরোধ করবে না। তোমরা যা চাও তাই হবে, আমার কোনো আপত্তি নেই। তুরানের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সব ঠিকঠাক হলো তাহলে। পিয়াসা বেগম তুরানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমাকে বাঁচালি বাবা, তুই রাজি না হলে আমার মেয়েটার খুব বিপদ হতো। আচ্ছা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা গিয়ে বিয়ের ব্যবস্থা করি। তাহমিনার বিয়েটাও আটকে আছে, একসাথেই 2 বিয়ের ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, কেমন? তুরান মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানাল। তুরানের সম্মতি পেয়ে পিয়াসা বেগম ঝটপট রুম থেকে বেরিয়ে গেলেন। পিহুকে তৈরি করতে হবে তো।
এদিকে তাইয়েবা বেগম তুরানের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। মায়ের এমন দৃষ্টি দেখে তুরান একটা শুকনো কাশি দিল, তারপর মারাত্মক ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, এইভাবে কি দেখছো মা? যাও, তোমাদের কাজ করো, আমার রেডি হতে হবে তো। আমি যখন বললাম তখন খুব তো বললি যে ওই পাগলকে আমি কিছুতেই বিয়ে করব না, তাহলে হঠাৎ পাল্টি খেয়ে গেলি কেন? ধরা পড়ে গিয়ে তুরান শুকনো ঢোক গিলল। ওর মা যে ওর থেকেও বেশি চালাক, কোনোভাবে ছেলের ছলচাতুরি বুঝে ফেলবে নাকি। পরিস্থিতি সামাল দিতে তুরান আমতা আমতা করে বলল, এমন কিছুই না, ফুবি রিকোয়েস্ট করেছিল তাই। তাছাড়া এখন কি এটা নিয়ে গবেষণা করার সময়? তোমার না অনেক কাজ, তাহমিনার বিয়েটাও আটকে আছে, সে খেয়াল আছে? তাহমিনার কথা মনে পড়তেই তাইয়েবা বেগম তড়িঘড়ি করে চলে গেলেন। এইসবের চক্করে মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেল। ওর শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে কে জানে। গম্ভীর হয়ে খাটের ওপর চুপচাপ বসে আছেন আসলাম সাহেব। নিজের মেয়ের এমন অনাকাঙ্ক্ষিত বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। এটা আবার কোন বিয়ে হলো নাকি? জোর জবরদস্তির একটা সম্পর্ক। এরই মাঝে রুমে প্রবেশ করলেন পিয়াসা বেগম। আসলাম সাহেবকে দেখে এমন গম্ভীর মুখে বসে থাকতে নিজের লাগেজ থেকে সোনার গহনা বের করতে করতে বললেন, তুমি এভাবে বসে আছো কেন? বাহিরে অনেক কাজ, বাহিরে চলো। তিয়াশা বেগমের দিকে তাকিয়ে আসলাম সাহেব গম্ভীর স্বরে বললেন, তুমি খুব ভালো করেই জানো পিয়াসা যে আত্মীয়র মধ্যে বিয়েটা আমার পছন্দ নয়। আজ পরিস্থিতির চাপে পড়ে নিজের মেয়ের কথা ভেবে বিয়েতে রাজি তো হলাম, কিন্তু মন থেকে মানতে পারছি না। স্বামীর কথা শুনে পিয়াসা বেগমের হাত থেমে গেল। তিনি আসলাম সাহেবের দিকে ফিরে নরম সুরে বললেন, তুমি এভাবে বলছো কেন? তাছাড়া তুরান অনেক ভালো ছেলে। আমি জানি তুরান অনেক ভালো ছেলে, কিন্তু জানি না কেন মানতে কষ্ট হচ্ছে। আমার মেয়েটা ভালো থাকবে তো? পিয়াসা বেগম এবার উঠে এসে স্বামীর পাশে বসেন। স্বামীর কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, তুরানের সাথে পিহু অনেক ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। আর দেখো, তুমি নিজে একদিন বলবে তোমার মেয়েকে একটা সঠিক মানুষের হাতে তুলে দিয়েছ। তোমার মনের এই সংশয় একদিন ঠিক কেটে যাবে। তাই যেন হয়। আমার একটাই কলিজার টুকরো, আমি চাই ও যেন ভালো থাকে, সুখে থাকে। সব ভালো হবে। সবচেয়ে বড় কথা, মেয়ে আমাদের একদম কাছেই থাকবে, সবসময় আমরা দেখে রাখতে পারবো। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? এখন এসব চিন্তা বাদ দিয়ে চলো, বিয়েটা আবে সেরে ফেলা দরকার। গ্রামবাসী এখনও শান্ত হয়নি। স্ত্রীর কথায় অসহায় ভঙ্গিতে মাথা নাড়লেন আসলাম সাহেব, তারপর উঠে বাহিরে চলে গেলেন। পিয়াসা বেগমও একটা দীর্ঘশ্বাস ছেড়ে লাগেজ থেকে নিজের একটা গোলাপি রঙের শাড়ি বের করলেন। বিয়ের কোনো প্রস্তুতি আগে থেকে ছিল না, আর এখন বিয়ের কেনাকাটা করারও সময় নেই, তাই নিজের শাড়ি আর গহনা দিয়েই কাজ চালাতে হবে ভেবে তিনি নিজের শাড়ির সাথে কিছু গহনা নিয়ে চলে গেলেন পিহুর রুমের দিকে। তাহমিনা আর পিহুকে পাশাপাশি বসানো হয়েছে। ওদের ঠিক অপর পাশে মুখোমুখি হয়ে বসেছে জিয়ান আর তুরান। আরিফ পুরো হতভাগ হয়ে তাকিয়ে আছে। একটু সময়ের জন্য সে হোটেলে গেছিল একটু দরকারে, আর ফিরে এসে দেখে এত কিছু হয়ে গেছে। আরিফ যেন নিজের বিস্ময়েই কাটিয়ে উঠতে পারছে না। অবশেষে সবার উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হল। নবদম্পতিদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে একে একে চলে গেল সবাই। তাহমিনার বিদায়ের সময় সবচাইতে বেশি কেঁদেছে পিহু। বোনের বিদায়ের সাথে নিজের কষ্টও যোগ দিয়ে কান্নার মাত্রা 2 গুণ বাড়িয়ে দিয়েছে। তাহমিনা নিজের কান্না ভুলে পিহুকে শান্ত করতে লেগে পড়ল। কোনোভাবে থামাতে না পেরে তাইয়েবা বেগম পিহুকে রুমে নিয়ে গেলেন, না হলে মেয়েটা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বে। পিহুকে রুমে নিয়ে যাওয়ার পর তাহমিনাকে নিয়ে চলে গেল জিয়ান। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে বিধায় রাতটা তারা হোটেলে কাটিয়ে সকালেই চলে যাবে শহরে। আত্মীয়রা চলে যাওয়ার পর তুরান চলে এলো বাড়ির পেছনের পুকুর পাড়ে। এদিকে সন্ধ্যা পার হয়ে রাত নামতে শুরু করেছে, তাই চারিদিকে কিছুটা অন্ধকার। এই হালকা অন্ধকারের মধ্যেও পুকুর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তুরান পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল, হাসি মুখে বলল, তুমি তো ফাটিয়ে দিয়েছ বড়, এত ভালো অভিনয় করবে সেটা আমি ভাবিনি। তুরানের কথায় বৃদ্ধ একগাল হেসে ফেললেন। হেসে জবাব দিলেন, নাতি আমার এই বুড়ো দাদুর কাছে একখানা আবদার করছে, আমি কি না করবার পারি? একদমই পারি না, তাই এত অভিনয় করতে হইল। তার দাদু ভাই মাইয়াটারে দেখা রাখো, ওরে দেখেই বোঝা যায় অনেক ভালো মাইয়া। কখনো কষ্ট দিও না, দোয়া করি তোমরা দুইজন যেন সুখী হও। বিপরীতে তুরান মাথা ঝুঁকিয়ে আলতো হাসল। এদিকে তুরানকে পুকুর পাড়ে আসতে দেখে ওর পেছন পেছন তিয়াসও এসেছে। তবে এখানে এসে তুরান আর পিহুকে নিয়ে বিচার বসানো সেই বৃদ্ধকে তুরানের সাথে কুশল বিনিময় করতে দেখে বড়সড় একটা ঝটকা খেল তিয়াস। এরপর দুজনের কথোপকথন শুনে তিয়াস তো পুরোই হতভাগ। এখন বেচারার জ্ঞান হারানোর উপক্রম হয়েছে।
নিজের রুমে আহমকের মতো বসে আছে তিয়াস। তুরান ঠিক ওর সামনে দাঁড়িয়ে। তুরানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে তিয়াস বলল, এসব কি ছিল ভাই? তুই আর ওই দাদু, মানে ওই বুড়োটা তোর সাথে, মানে কি এসবের? তিয়াসের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তুরান। ইচ্ছে করছে শক্তপোক্ত কোনো বাঁশ দিয়ে তিয়াসের মাথা ফাটিয়ে দিতে। বেআক্কেল ছেলে একটা। চেহারায় বিরক্তির রেশ ধরেই তুরান বলল, মাঝে মাঝে তোর মাথা ফাটিয়ে আমার দেখতে ইচ্ছে করে যে আদৌ সেখানে কিছু আছে কিনা। মানে সব কিছু তোকে বুঝিয়ে দিতে হয়। তোর এই না বোঝার রোগটা খুব বিরক্তিকর তিয়াস। তাই বলে তুই ওই বুড়োকে দিয়ে এসব করাবি? আর ওই বুড়োটাকে বসে আনলি কি করে? যেই লোক ওই বুড়ো, বড় বাবা, বড় মা, ফুপি সবাইকে পুরো নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে, তাহলে তোর কথা শুনলো কিভাবে? তিয়াসের কথায় তুরান একটা বাঁকা হাসি দিল। পকেটে 2 হাত গুজে তিয়াসের কানের কাছে এসে ফিসফিস করে বলল, সেটা না হয় তুই ভেবে বের কর। এই মাথাটা কোনো কাজে তো লাগা। আর এখন তোর কথা জবাব দেওয়ার সময় নেই। এত কষ্ট করে বিয়ে করলাম, এবার বউয়ের কাছে যেতে হবে তো নাকি? তোর সাথে বকবক করে সময় নষ্ট করতে পারবো না। কাল দেখা হবে, বাই। এতটুকু বলেই তুরান ঘর থেকে বেরিয়ে গেল। রেখে গেল বিস্মিত তিয়াসকে, যে এখনো গোল গোল চোখ করে তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুরানের ঘরের খাটের ওপর চুপচাপ বসে আছে পিহু। তাহমিনাকে নিয়ে যাওয়ার সময় তাইয়েবা বেগম ওকে এখানে রেখে গেছেন। তখন থেকেই পিহু এখানে পাথরের মতো জমে আছে। পরিবেশ, পরিস্থিতি সবকিছু পিহুর হাতের বাইরে। এক ঝটকায় সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। হঠাৎ এমন কেন হলো সেটা কিছুতেই বুঝে আসছে না পিহুর। ঘুম ঘুম চোখে একবার পুরো রুমটায় নজর বুলিয়ে নিল পিহু। তখন কান্নার জন্য রুমটা দেখার কথা মাথাতেই ছিল না। বিয়ের প্রস্তুতি আগে থেকে না থাকায় তেমন আয়োজন করা হয়নি। তবে রুমটা মোটামুটি ফুল দিয়ে হালকা করে সাজিয়েছে। বেডসাইডের টেবিলে ফুলদানিতে নতুন ফুল, ফ্লোরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, আর বিছানাতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করে রেখেছে। এর চেয়ে বেশি কিছু করার সময় বা সুযোগ হয়তো কেউ পায়নি। পুরো রুম পর্যবেক্ষণ করার সময় তৎক্ষণাৎ খট করে দরজা খুলে গেল। দরজা খোলার আওয়াজে মৃদু কেঁপে উঠল পিহু। তুরান এসেছে। বুঝতে পেরে পিহু হাত পা গুটিয়ে শক্ত হয়ে বসল। আজ হঠাৎ করেই কেমন যেন অস্বস্তি হচ্ছে। তুরান নিঃশব্দে ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। এরপর ধীর গতিতে পেছন ঘুরে পিহুর দিকে তাকালো। পিহু খাটের উপর হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে। পরনে তার গোলাপি রঙের জর্জেট শাড়ি এবং হালকা গহনা। কান্নার কারণে চোখের কাজল ছড়িয়ে গেছে চারদিকে। তবুও যেন তুরানের চোখে ওকে অপরূপ সুন্দরী লাগছে। এই বাচ্চা মেয়েটাকে পাওয়ার জন্য তুরানের এত পরিশ্রম ভেবেই মনে মনে হাসল তুরান। এরপর ধীর পায়ে এগিয়ে এলো পিহুর দিকে। এদিকে তুরানকে এগিয়ে আসতে দেখে বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো পিহু। আঙুল তুলে শাসিয়ে বলল, খবরদার বলে দিচ্ছি তুরান ভাই, একদম আমার কাছে আসবেন না আপনি। আপনি একটা খারাপ লোক, খুব বাজে আপনি। আমি কথাই বলবো না আপনার সাথে। পিহুর কথায় মনে মনে হাসল তুরান। তবে ওর হাসিটা পিহুকে বিন্দুমাত্র টের পেতে দেয় না। বরং মুখে সিরিয়াস ভাব এনে গম্ভীর আওয়াজে বলল, তা কি খারাপ করলাম তোর সাথে শুনি? ছি, কি মুখের ভাষা! আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? আমায় বিয়ে করেছেন, আমার সন্দেহ এটা সম্পূর্ণ আপনার ইচ্ছায় হয়েছে। তুরানের সমতল ভ্রুদয় এবার বেজায় কুঁচকে গেল। 2 হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করে ব্যঙ্গ কণ্ঠে বলল, তাহলে বিয়ে কেন করলেন? আপনি তখন কেন কিছু বললেন না? আপনি মানা করলে আজ এইসব কিছুই হতো না। তাই নাকি? তো তোর মনে হয় আমি বললি সবাই আমার কথা মেনে নিত? অবশ্যই নিত। আপনি বিয়ে না করলে কেউ জোর করতে পারতো না। তুরান এবার বুকে হাত বাঁধা অবস্থাতেই পিহুর দিকে খানিকটা ঝুঁকে গেল। এক ভ্রু উঁচু করে বিরক্তি সুরে বলল, তোকে কে বললো যে আমি মানা করিনি? তোর মতো পেতনিকে বিয়ে করার আমার কোনো শখ ছিল না। আমি মাকে না করেছিলাম, কে আমার কথা শোনেনি। আর তাছাড়া এসব যা কিছু হয়েছে সব দোষ তোর। তোর বোকামের জন্য আজ আমরা দুজনে বলির পাঠা হয়েছে। কে বলেছিল নাস্তা নাস্তা আমাকে জড়িয়ে ধরতে? আরে সেটা কি আমি ইচ্ছে করে ধরেছিলাম নাকি? আমি তো ভয় পেয়ে ধরেছিলাম। যে কারণে ধরিস না কেন, জড়িয়ে তো তুই ধরেছিলে। আমি কিন্তু তোকে জড়িয়ে ধরিনি। তাই এখানে আমার বিন্দুমাত্র দোষ নেই। এখানে সব দোষ তোর। এই পর্যায়ে দমে গেল পিহু। নিজের ভুলের জন্য এখন নিজের মাথায় দেয়ালে ঠুকতে ইচ্ছে করছে। ঠিক এমন সময় আচমকাই তুরান পিহুর দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ এহেন কাণ্ডে হককুচুকিয়ে গেল পিহু। তুরানকে এগিয়ে আসতে দেখে ভয়ে ভয়ে পেছাতে লাগল। কাঁপা কাঁপা কণ্ঠে আঙুল তাক করে বলল,
আপনি এগোচ্ছেন কেন? আমি কিন্তু এই বিয়ে মানি না। মিথ্যে বদনাম ঘাড়ে নিয়ে আপনাকে আমি মোটেও স্বামী হিসেবে মানব না। তাই একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। বলতে বলতে পিহু ধপ করে খাটের ওপর বসে পড়ল। তুরান তড়িৎ গতিতে ঝুঁকে গেল পিহুল দিকে। দুজনের মধ্যে এখন ইঞ্চি খানেকের দূরত্ব। সামান্যতম দূরত্ব রেখে তুরান নিচু কণ্ঠে বলল, কারণ মিথ্যে বদনাম এসেছে আমার ঘাড়ে। আমি কোনো অপরাধ করিনি। তাহলে জোরপূর্বক এই সম্পর্ক কেন মানবো আমি? জানি না আমি। কারণ যেটাই হোক, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। এরই মাঝে তুরান আরও খানিকটা সামনে ঝুঁকল। দুজনের নাক একে অন্যের সঙ্গে সংঘর্ষ লাগল হঠাৎ। পিহু সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নিল। মুহূর্তেই তুরান পিহুর পেছন থেকে ল্যাপটপটা নিয়ে সোজা হয়ে দাঁড়াল। তারপর পিহুর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তো এমনভাবে বলছিস যেন তোর সাথে বাসর করার জন্য আমি মরে যাচ্ছি। লিসন, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই বিহু। তোর মতো পেতনিকে আজীবনের জন্য নিজের ঘরে চাপিয়েছে, তার জন্য শুক্রিয়া আদায় কর। এর চেয়ে বেশি কিছু ভুলেও ভাবিস না। বলেই ল্যাপটপটা নিয়ে খাটের একপাশে বসে ল্যাপটপ অন করল। পিহু ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে। তুরানকে আরাম করে বসতে দেখে পিহু এগিয়ে এসে কোমরে হাত রেখে বলল, ও আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনি এই রুমে কি করছেন? এই রুমে কী করছে মানে? এখন কি তোর জন্য আমি বাইরে সারা রাত থাকবো নাকি? এটা সিনেমা পেয়েছিস? তুই বলবি এই বিয়ে আমি মানি না, আর আমি বাংলা সিনেমার ভদ্র নায়কের মতো বারান্দায় গিয়ে শুবো। সেটা হবে না। এটা ভেবে থাকলে মাথা থেকে ছেড়ে ফেল, কারণ আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি মোটেও সিনেমা পাইনি। সোজা কথা, আমি আপনার সাথে এক রুমে থাকবো না, ব্যাস। তো থাকিস না, আমি তোর পায়ে ধরে আটকে রেখেছি নাকি? আমি কিন্তু সত্যি রুম থেকে চলে যাব। তো যা, কি আটকাচ্ছে তোকে? আপনি এমন তেড়া তেড়া কথা কেন বলছেন? আমার তেরা তেরা কথা বলতে ভাল লাগে, তাই। পিহুর রাগের পারদ তোড়তড় করে বাড়ছে। তুরানের এই গা ছাড়া ভাব পিহুর রাগে একটু একটু করে ঘি ঢালছে। পিহু চাইছিল তুরানোকে আটকাক, অধিকার নিয়ে বলুক, ঘর থেকে এক পাও বাইরে রাখবি না, আমরা দুজন একই ঘরে থাকব। ভালোবেসে পিহুকে কাছে টেনে নিক। কিন্তু তার কিছুই করল না লোকটা। উল্টে আরও পিহুকে চলে যেতে বলল। রাগে ফোঁসফাঁস করতে করতে বিছানার অপর পাশে এসে ধপ করে শুয়ে পড়ল পিহু। তুরানের দিক থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়ল পিহু। আজ যা জ্বর তুফান গেছে সব মিলিয়ে মাথাটা ঝিম ধরে আছে পিহুর। এখন একটা লম্বা ঘুমের খুব প্রয়োজন। কিছুক্ষণ পর তুরান ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে পিহুর দিকে তাকাল। ঘুমের ঘোরে পিহু এপাশ ঘুরে তুরানের দিক করে শুয়ে আছে। পিহুর দিকে একটু এগিয়ে গিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোয়াল তুরান। কিছুক্ষণ নিরুদ্দেশে তাকিয়ে রইল পিহুর ঘুমন্ত মুখের দিকে। মাথাটা পিহুর কানের কাছে ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, তোকে দেখার তৃষ্ণা আমার আমৃত্যু মিটবে না বিহু। তোর মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি একজন মরয়াসে কাটিয়ে দিতে পারি। এ কোন মায়া আমাকে জড়ালে? তোর প্রেমের মরণ ব্যাধিতে আমি সম্পূর্ণ জর্জরিত। তোর প্রেমের অনলে পড়ে গোটা আমিটাই ছারকার হয়ে গেছে। তুই যদি একবার অনুভব করতি সেই দহন, তাহলে আর কখনো আমাকে পুরোনোর দুঃসাহস দেখাতি না। এটুকু বলে থামল তুরান। পিহুর নরম গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমি অপেক্ষায় থাকব তোর মনে তোরার নামা প্রেমের বর্ষণ হওয়ার। আমি অপেক্ষায় থাকব তোকে আপন করে পাওয়ার। ভালোবাসি পিহু পাখি, তোকে যে বড্ড বেশি ভালোবাসে। পিহুর কপালে আরও একটা ভালোবাসার পরশ এঁকে দিল তুরান। এরপর পিহুর মুখোমুখি হয়ে শুয়ে পিহুর দিকে তাকিয়ে রইল। এই রাতের অপেক্ষা সে এতগুলো বছর ধরে করেছে। আজ অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটল। এ যেন দারুণ প্রশান্তিময় অনুভূতি। রাতটা তুরানার কেটে গেল পিহুকে দেখতেই। সকালে সবার আগে ঘুম ভাঙল তুরানের। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই দেরিতে ঘুমলেও ভোরে ঘুম ভেঙে যায় তার। অভ্যাস মোতাবেক আর মোড়া ভেঙে উঠে বসল। পাশে তাকিয়ে দেখল ঘুম কাতুরে পিহু এখনও ঘুমিয়ে আছে। বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। শাড়ি পরেনি ঘুমোনোর ফলে শাড়ি হাঁটু পর্যন্ত উঠে আছে। শাড়ির আঁচলটাও সরে গিয়ে কোমল উদর স্পষ্ট উন্মুক্ত হয়ে আছে। সাত সকালে এহেন দৃশ্য চোখে পড়তেই মাথা হ্যাং হয়ে গেল তুরানের। বারবার শুকনো ঢোক গিলে তড়িৎ গতিতে নজর সরিয়ে নিল। এই মেয়ে কি তুরানকে চরিত্রহীন প্রমাণ করতে এভাবে শুয়ে আছে, নাকি এভাবে সব বের করে রাখার মানে কি? আশ্চর্য! কাঁপা কাঁপা হাতে তুরান শাড়িটা টেনে পিহুর পা ঢেকে দিল। আঁচলটাও টেনে উদর ঢেকে দিল। এতেই বুকের ভেতর ধরফর করছে, হৃৎপিণ্ড বেগতি ঘাড়ে লাফাচ্ছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। এখানে বেশিক্ষণ থাকা ঝুঁকিপূর্ণ।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে ভুলভাল কিছু করে বসলে পস্তাতে হবে, যা এই মুহূর্তে তুরান মোটেও চায় না। আগে পিহু সংসার জিনিসটা বুঝতে শিখুক, তারপর সম্পর্ক আগাবে তুরান, তার আগে নয়। পিয়াসা বেগমের ডাকে ঘুম ভাঙল পিহুর। আড়মোড়া ভেঙে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ৯:৩৮ বাজে। এত সময় একটানা ঘুমিয়েছে দেখে পিহু নিজেই অবাক। এদিকে পিয়াসা বেগম বকতে বকতে পিহুর জামা কাপড় বের করতে লাগলেন। আর কত জ্বালাবি বলতো? এত বড় হয়েছিস, এখনো তোর জ্ঞান বুদ্ধি হলো না? মরার মতো করে যে ঘুমাচ্ছিস, আজ যে আমরা বাসায় ফিরব সেই খেয়াল আছে? অনেক কিছু হয়ে গেছে, এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। ভালোয় ভালোয় বাড়ি ফিরতে পারলে বাঁচি। পিহুকে বকতে বকতে তিনি এক সেট জামা পিহুর হাতে ধরিয়ে দিয়ে তাড়া দিয়ে বললেন, এটা নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, খাওয়া দাওয়া করেই আমরা বেরোব, একদম দেরি করবি না। জামাটা নিয়ে পিহু সোজা ওয়াশরুমে চলে গেল। ঘুম থেকে উঠেই মায়ের আর বকুনি খাওয়ার কোনো ইচ্ছে নেই। রেডি হয়ে নিচে এসে দেখে সবাই বাহিরে উপস্থিত। এরপর হালকা নাস্তা করে যার যার লাগেজ হাতে নিয়ে বেরিয়ে পড়ল ফেরার উদ্দেশ্যে। অনেক কিছু হয়ে গেছে গ্রামে এসে, এখানে আর একদিনও থাকার সাহস কারো নেই। তুরান আর পিহুকে একটা গাড়ি দিয়ে বাকি গাড়িগুলোতে পরিবারের অন্য সদস্যরা বসেছে। মূলত তুরান আর পিহুকে একাকী সময় দেওয়ার জন্যই এই আয়োজন। যে পরিস্থিতিতে বিয়ে হল তাতে ওদের দুজনার আলাদা সময় কাটানো প্রয়োজন, এতে করে সবটা মেনে নেওয়া সহজ হবে। তুরান গাড়ি স্টার্ট দিল সবার পরে। পিহু গাড়িতে উঠে বসা থেকেই গাল ফুলিয়ে আছে। কাল রাতে তুরানের কথাগুলো নিয়ে এখনও রেগে আছে সে। পিহুকে এমন চুপচাপ থাকতে দেখে আর চোখে একবার তাকালো তুরান। পিহুকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে মুচকি হাসল সেটা, তবে সেটা পিহুর অগোচরে। পিহু কেন মুখ ফুলিয়ে বসে আছে সেটা তুরান খুব ভালো করেই জানে, তারপরেও না জানার ভান করে জিজ্ঞেস করল।